সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমি ডক্টর উত্তম দেবনাথ, চিফ ইন্সট্রাক্টর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টাল সাবজেক্টটির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। উক্ত অধ্যায়ে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে রেফ্রিজারেশন পদ্ধতি। আমরা যে সমস্ত রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করি সেগুলো সম্পর্কে আজকে আমরা একটা ধারণা অর্জন করব। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। লার্নিং আউটকাম, অর্থাৎ আজকে আমরা যেই জিনিসগুলো শিখব তার একটি তালিকা আমরা এখানে দিয়েছি। প্রথমে আমরা শিখব হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম কাকে বলে, বা ডেফিনেশন অফ রেফ্রিজারেশন সিস্টেম। 2 নম্বরে আমরা শিখব রেফ্রিজারেশন সিস্টেমের শ্রেণী বিভাগ, অর্থাৎ রেফ্রিজারেশন কত প্রকার এবং কি কি। তারপর হচ্ছে 3 নম্বরে শিখব হচ্ছে প্রচলিত এবং অপ্রচলিত। আমরা জানি যে 2 ধরনের রেফ্রিজারেশন পদ্ধতি আছে, একটা হচ্ছে সচরাচর ব্যবহার করা হয় আর একটা হচ্ছে সচরাচর ব্যবহার করা হয় না। এরকম রেফ্রিজারেশন পদ্ধতিগুলোর আমরা তালিকা তৈরি করব এবং এগুলো কাকে বলে এগুলো শিখব। 4 নম্বর হচ্ছে বাষ্প সংকোচন রেফ্রিজারেশন পদ্ধতির বর্ণনা, অর্থাৎ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির বর্ণনা। আরেকটা হচ্ছে বাষ্প সংকোচন, অর্থাৎ ভেপার কম্প্রেশন। আরেকটা হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির চিত্র অঙ্কন করা। আরেকটা হচ্ছে বাষ্প সংকোচন রেফ্রিজারেশন সিস্টেমের কি কি উপাদান নিয়ে গঠিত তাদের বর্ণনা। তারপর আমরা 3টা সংজ্ঞা শিখব। টিআর মানে টন অফ রেফ্রিজারেশন, আর একটা কপ সিওপি মানে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, আর একটা ইইআর অর্থাৎ এনার্জি এফিসিয়েন্সি রেশিও। এই মোট 7টা বিষয় আমরা আজকে শিখব। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে এবং কিছু বিষয় আছে যেগুলি আমাদের মূল যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তাদের জন্য এটি একটি ফান্ডামেন্টাল ক্লাস হিসেবে আমি বলবো। কারণ আমরা যখন একটা রেফ্রিজারেশন সিস্টেমের যে পদ্ধতিগুলো নিয়ে সে কাজ করে সেই সিস্টেমটি সম্পর্কে যদি প্রাথমিক ধারণা আমার না থাকে তাহলে পরবর্তীতে যখন আমি কাজ করব তখন কিন্তু আমি অনেক ঝামেলায় পড়ে যাব। কারণ আমি তখন যে ক্লিয়ার কোনো কনসেপ্ট থাকবে না। কারণ আমরা জানি যে কোনো একটা বিল্ডিং যদি আমরা তৈরি করি সেই বিল্ডিং এর কি থাকতে হবে, ফান্ডামেন্টাল থাকতে হবে। অর্থাৎ ফান্ডামেন্টালটা আমাদের কি স্ট্রং হবে, ফাউন্ডেশন থাকতে হবে। সেই ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয় তাহলে অবশ্যই বিল্ডিংটা কি হবে, আমাদের টেকসই হবে। তাই আমরা এটা হচ্ছে ফাউন্ডেশন একটা ক্লাস আমি বলবো, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ফাউন্ডেশন ক্লাস। যে এই ক্লাসে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ এবং যেটা আমাদের পরবর্তী যে সেমিস্টারগুলো আছে, কারণ আমরা জানি আমাদের ডিপ্লোমার মোট কয়টি সেমিস্টার আছে, 8টি সেমিস্টার। সেই 8টি সেমিস্টারের মধ্যে এই ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্রাথমিক যে ধারণা রেফ্রিজারেশন সেই ধারণাগুলি লাভ করা। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে বাকি ক্লাসটি শুরু করি। এখন আসি আমরা এর আগে ওই সংজ্ঞাটি শিখেছি, রেফ্রিজারেশন পদ্ধতির সংজ্ঞা, দ্য ডেফিনেশন অফ রেফ্রিজারেশন সিস্টেম। তাহলে রেফ্রিজারেশন শব্দটি কি? এটা হচ্ছে বাংলা হচ্ছে হিমায়ক বা শীতলীকরণ। আমরা এর আগে জানি রেফ্রিজারেশন মানে হচ্ছে কি শীতলীকরণ, অর্থাৎ হিমায়ন করা একটা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট কক্ষের অথবা কোনো বস্তু বা খাদ্যদ্রব্য এগুলোকে কি করা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা এবং অথবা সংরক্ষণ করে সেগুলো কি করা, নষ্টের হাত থেকে রক্ষা করা। তাহলে সেটা হচ্ছে কি রেফ্রিজারেশন পদ্ধতি, সেটা হচ্ছে রেফ্রিজারেশন পদ্ধতি। অথবা আমরা আবার বলতে পারি যে কি এটা কোনো একটা নির্দিষ্ট স্থানের তাপমাত্রা কমিয়ে সেই স্থানকে এবং এই নির্দিষ্ট স্থানের তাপমাত্রা কমিয়ে এবং সেইখানে যদি খাদ্যদ্রব্য আমরা কি সংরক্ষণ করতে পারি এবং সেগুলো পচনের হাত থেকে রক্ষা করতে পারি তাহলে সেটাকে আমরা কি বলবো, রেফ্রিজারেশন পদ্ধতি বলবো। ক্লিয়ার? তাহলে আমরা চলে আসি পরবর্তীতে যে আমরা যে রেফ্রিজারেশন পদ্ধতি তৈরি করি সেই রেফ্রিজারেশন পদ্ধতিতে আসলে আমাদের কতগুলো কমন ডিভাইস থাকে। একটা হচ্ছে আমাদের কম্প্রেসর থাকে, কন্ডেন্সার থাকে, ইভাপোরেটর থাকে, এক্সপানশন ভালভ থাকে, এগুলো হচ্ছে মেইন। তাছাড়া আমাদের এই হিউম্যান চক্র, এটা একটা কি সাইকেল আমরা বলি, এটা একটা কি সাইকেল। এই সাইকেলটা এটা হচ্ছে ওপেন হিউম্যান চক্র আর ক্লোজ হিউম্যান চক্র। এখানে দুই ধরনের আমরা চক্র ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রথমে শিখলাম রেফ্রিজারেশন কাকে বলে। তাহলে রেফ্রিজারেশন হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট স্থানের বা কক্ষের তাপমাত্রা কমিয়ে কাঙ্ক্ষিত তাপমাত্রা নিয়ে আসা এবং ওখানে যে খাদ্যদ্রব্য থাকবে সেগুলোকে কি করা, সংরক্ষণ করা, ওগুলো পচনের হাত থেকে রক্ষা করা, সেটা আমরা বলছি কি রেফ্রিজারেশন সিস্টেম। সেটা হচ্ছে রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি। এখন আরেকটা বলছি এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন হচ্ছে নির্দিষ্ট স্থানকে আরামদায়ক কন্ডিশন তৈরি করা। তাহলে যদি আরামদায়ক কন্ডিশন তৈরি করি তাহলে এয়ার কন্ডিশনার বলবো। আর যদি খাদ্যদ্রব্য সংরক্ষণ করার জন্য আমরা ঠান্ডা করি এবং সেই
স্থানটাকে আমরা বলবো কি রেফ্রিজারেশন পদ্ধতির মাধ্যমে আমরা সেই কাজটি করতে পারি। আর এটা যে সাইকেল হয় এটা কিভাবে কাজ করে, যে আমরা জানি যে একটা রেফ্রিজারেশন সাইকেলের উপর কি ভিত্তি করে কাজ করে, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করি, কম্প্রেসর ব্যবহার করি, কন্ডেন্সার ব্যবহার করি, এক্সপানশন বাল্ব ব্যবহার করি এবং ইভাপোরেটর। এগুলো হচ্ছে কমন কিছু অংশ, সেই অংশগুলো নিয়ে সাইকেল তৈরি হয়। তাহলে একটা হচ্ছে আমরা কি ওপেন হিমায়ক চক্র আর হচ্ছে ক্লোজ হিমায়ক চক্র। এখন আসি আমরা হিমায়ন পদ্ধতির প্রকারভেদ। এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে ক্লাসিফিকেশন অফ রেফ্রিজারেশন সিস্টেম। হ্যাঁ, এই হিমায়ন পদ্ধতিটা আসলে কত প্রকার? প্রথমত আমার হিমায়ন পদ্ধতি হচ্ছে দুই প্রকার, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে কি ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, আমরা বাংলা যদি বলি বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি। আরেকটি হচ্ছে ভেপার বা অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি, অর্থাৎ বাষ্প শোষণ পদ্ধতি, বাষ্প শোষণ। তাহলে একটা যে বাষ্প সংকোচন, তাহলে ভেপার কম্প্রেশন, দেখেন ভেপার কম্প্রেশন আর ভেপার অ্যাবজর্পশন, তাহলে সংকোচন আর একটা বলছে শোষণ। হ্যাঁ, নামটা দুটো ভিন্ন ভিন্ন। প্রথম অংশ ঠিক আছে, পরের অংশ হচ্ছে মাঝেরটা একটা হচ্ছে কম্প্রেশন সংকোচন, দ্বিতীয় হচ্ছে কি অ্যাবজর্পশন অর্থাৎ শোষণ। তাহলে আমরা প্রথমে বলবো রেফ্রিজারেশন পদ্ধতি কত দুই প্রকার, একটা হচ্ছে বাষ্প সংকোচন আর একটা হচ্ছে বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতি। এখন আসি হিমায়কের কর্তৃক তাপ শোষণের উপর ভিত্তি করে আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ হিমায়ন পদ্ধতি আর একটা হচ্ছে কি পরোক্ষ হিমায়ন পদ্ধতি। তাই এই দুই প্রকার, আমরা প্রত্যক্ষ মানে কি সরাসরি কাজ করবে হিমায়কটা, আর যদি সরাসরি না করে সেটা হচ্ছে পরোক্ষ। যেমন আমরা আজকে ক্লাসে আলোচনা করেছিলাম যে সিল্ড ওয়াটার দিয়ে যদি করি তাহলে পানিটা এখানে কি পরোক্ষ হিমায়ন পদ্ধতি অর্থাৎ সেকেন্ডারি হিমায়ন পদ্ধতি হিসেবে আমরা বলতে পারি। এখন আসি বাষ্প সংকোচন পদ্ধতি কাকে বলে। এই পদ্ধতিতে কম্প্রেসর কর্তৃক ইভাপোরেটরকে নিম্নচাপের বাষ্পীয় হিমায়ক শোষণ করে এবং সংকোচন বা বর্জনের মাধ্যমে কি হয় হিমায়কের কার্য সম্পন্ন করা হয়। অর্থাৎ আমরা যদি কম্প্রেসর ইউজ করি, যে রেফ্রিজারেশন সিস্টেম পরিচালনা করি, সেটাকে হচ্ছে কি বাষ্প সংকোচন রেফ্রিজারেশন পদ্ধতি। এটার আবার দুইটা নাম আছে, অপর দুইটা নাম আছে, একটা যান্ত্রিক হিমায়ন বা মেকানিক্যাল হিমায়ন রেফ্রিজারেশন আমরা বলতে পারি। যান্ত্রিক মানে বাংলায়, আর এখানে কি মেকানিক্যাল হিমায়ন পদ্ধতিও বলা যায়। তাহলে বাষ্প সংকোচন পদ্ধতি রেফ্রিজারেশন কাকে বলে? যদি আমরা বলি একটা কম্প্রেসর মাধ্যমে যদি হিমায়ন কার্য সম্পাদন করি, আর যেখানে আমরা কি করতে পারি ইভাপোরেটর হইতে যেই হিমায়কটা আসবে সেটা কি বাষ্পীয় হিমায়ক আসবে এবং এটাকে কি করে উচ্চ চাপে কন্ডেন্সার প্রেরণ করে এবং কি করে আবার পুনরায় ইভাপোরেটরে তরল হিমায়ক এসে তারপর ওই তরল হিমায়ককে আবার বাষ্পীয় হিমায়কে রূপান্তর করে আবার কম্প্রেসরে প্রেরণের মাধ্যমে যে রেফ্রিজারেশন কার্য সম্পাদন করা হয় সেটাই হচ্ছে কি বাষ্পীয় সংকোচন হিমায়ন পদ্ধতি। তাহলে এটার অপর নাম কি? একটা হচ্ছে যান্ত্রিক হিমায়ন অথবা মেকানিক্যাল রেফ্রিজারেশন পদ্ধতি। এখন আসি আমরা বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতি, আমরা একটু দেখে আসি কারা কারা আমাদের বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতি আছে। আমরা ক্লাস এইটুকু আগে শেষ করি। বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতি, এই পদ্ধতিতে কম্প্রেসরের কি পরিবর্তে আমরা একটা তাপ শক্তি দ্বারা পরিচালিত হয়। তাহলে আমরা এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে বাষ্প সংকোচনে কি ব্যবহার করে কম্প্রেসর ব্যবহার করা হয়, কিন্তু বাষ্প শোষণে এই কম্প্রেসর কিন্তু থাকবে না। কম্প্রেসর ডিভাইসের পরিবর্তে এখানে কি করবো তাপ শক্তি দ্বারা পরিচালিত হয়। তাহলে এটা আরেকটা জিনিস তাহলে আমরা বলতে পারি এখান থেকে বাষ্প সংকোচন পদ্ধতিটা যান্ত্রিক শক্তি দ্বারা পরিচালিত হয়। আবার বলি বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি যান্ত্রিক শক্তি দ্বারা পরিচালিত হয়, আর বাষ্প শোষণ এটা কি তাপ শক্তি দ্বারা পরিচালিত। তাহলে এখানে তাপ শক্তি আমাদেরকে ব্যবহার করতে হবে সোর্স হিসাবে, তাপ শক্তি আমরা ব্যবহার করতে হবে। এতে ইভাপোরেটরে বাষ্পীয় হিমায়ক অবজারভারে রক্ষিত শোষক পদার্থের দ্বারা শোষিত হয়। এখানে আবার নতুন ভাবে একটা ডিভাইস আসবে, সেটা হচ্ছে অ্যাবজর্ভার। আমরা যখন বিস্তারিত আলোচনা করব সেখানে আমরা এই জিনিসটি দেখাবো। নেক্সটে যাই। তাহলে এটা হচ্ছে একটা কি বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি। বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি তাহলে আমরা আগে বলছি কি থাকবে, আমাদের একটা কম্প্রেসর থাকবে, এখানে আমরা একটা কম্প্রেসর দিব, কম্প্রেসর থেকে চলে যাবে কোথাও আমাদের কন্ডেন্সার, কন্ডেন্সার থেকে আমরা এখানে রিসিভার দেখা যাবে, না দেখালে কোনো অসুবিধা নেই। আমরা কম্প্রেসর কন্ডেন্সার সেখান থেকে পাইপলাইনের মধ্যে চলে যাবে হচ্ছে আমাদের ইভাপোরেটর, ইভাপোরেটর থেকে আবার এক্সপানশন বাল্ব, এক্সপানশন বাল্বের পরে হচ্ছে ইভাপোরেটর, আর সেখান থেকে আবার কোথায় আসবে কম্প্রেসর আসবে। তাহলে এটা হচ্ছে একটা বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি। এখন যদি আমাদের পরীক্ষায় আসে যে একটি বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতির কার্যপ্রণালী চিত্র সহ ব্যাখ্যা করো, তখন আমরা কি করব, আমরা এখানে একটা কম্প্রেসর আগে ড্র করব, তারপর একটা কন্ডেন্সার ড্র করব। আমরা যদি মনে হয় যে আমরা রিসিভার দিতে পারি, আর না দিলে কোনো অসুবিধা নেই, রিসিভার ছাড়া দিলে আমরা জাস্ট লাইনটাকে টেনে এখানে দিব,
তারপর এখানে একটা এক্সপানশন বাল্ব দিব, তারপর হচ্ছে আমরা একটা ইভাপোরেটর দিব, তারপর সেই লাইনটাকে আবার এখানে এনে কম্প্রেসরটা ড্রয়িং করব। তাহলে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ডিরেকশনটা কোন দিকে যাবে। ডিরেকশনটা প্রথমে কম্প্রেসর, কম্প্রেসর থেকে কোথায় যাচ্ছে কন্ডেন্সার, কন্ডেন্সার থেকে কোথায় যাচ্ছে যে অ্যারো চিহ্নের মধ্যে এক্সপানশন বাল্ব, এক্সপানশন বাল্বের পরে কোথায় যাবে ইভাপোরেটর, ইভাপোরেটর থেকে আবার কোথায় এই যে ডিরেকশন দিয়ে কম্প্রেসর। এখন অনেকে দেখা যায় পরীক্ষার মধ্যে যেটা করে এই চিত্রটা তারা ড্র করে এখানে অ্যারো চিহ্নটা দেয় না দিলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এখন তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, আমরা তো জানি না। যারা এটা খাতা দেখবে তখন ওনারা কন্ট্রাডিক্টরি এটা ইয়াতে পড়ে যাবে, তখন কিন্তু নাম্বার কমে যাবে। তাই অবশ্যই কিন্তু এই ডিরেকশন চিহ্নটা আমাদেরকে দিতে হবে। যদি দাও তাহলে এখান থেকে ফুল মার্ক পাওয়া যাবে। তাহলে এখন আসি আমরা কিভাবে অতি সংক্ষেপে এর কার্যপ্রণালী আমরা বলতে পারি। এটা আমি একটু আশা আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করছি। তোমরা যারা দেখছো বা পরবর্তীতে দেখবে সেটা তোমরা জানতে পারবে। এখন যে আমাদের এই কম্প্রেসর থেকে আমরা কাজটা শুরু করব, কিভাবে করব? তাহলে আমরা প্রথমে বলবো ইভাপোরেটর হইতে, ওই থেকে ইভাপোরেটর হইতে নিম্ন চাপে কি বাষ্পীয় হিমেয় কম্প্রেসরে সংগ্রহ করে, আবার বলি ইভাপোরেটর হইতে নিম্ন চাপের বাষ্পীয় হিমায়ক সংগ্রহ করে উচ্চ চাপে কি করবে কন্ডেন্সারে প্রেরণ করবে। তাহলে প্রথম লাইনটা শেষ। দ্বিতীয় লাইনে করব কন্ডেন্সার, দ্বিতীয় লাইন কি কন্ডেন্সার থেকে শুরু করব। কন্ডেন্সার উক্ত হিমায়ককে তাপ অপসারণ করে, কি অপসারণ করে? তাপ অপসারণ করে তরল হিমায়কে রূপান্তর করবে। এই তরল হিমায়কে রূপান্তর করবে। সেই তরল হিমায়ক কোথায় আসবে? রিসিভারে আসবে। রিসিভার থেকে তরল হিমায়ক চলে যাবে কোথায়? আমাদের এক্সপানশন বাল্বে। তাহলে এক্সপানশন বাল্বের এক্সপানশন বাল্বে যাবে। উক্ত এক্সপানশন বাল্ব এই তরল হিমায়ককে চাপ কমিয়ে এবং কি প্রবাহ নিয়ন্ত্রণ করে, চাপ কমিয়ে প্রবাহ নিয়ন্ত্রণ করে, দুইটা কাজ করবে। চাপ কমিয়ে প্রবাহ নিয়ন্ত্রণ করে ইভাপোরেটরে প্রেরণ করবে। ইভাপোরেটর চতুর্পাশ থেকে তাপ সংগ্রহ করে তাপ লিকুইড হিমায়ককে বাষ্পীয় হিমায়কে রূপান্তর করবে। উক্ত বাষ্পীয় হিমায়ক আবার নিম্ন চাপে কম্প্রেসরে আসবে। এইভাবে সাইকেলটি পুনঃ চলতে থাকে। এটি হচ্ছে একটি বাষ্প সংকোচন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী। আমি আবার একটু বলছি তোমাদের জন্য একেবারে সহজভাবে, যে আমরা প্রথমে কি করব? প্রথমে ইভাপোরেটর হইতে, এখান থেকে শুরু করলাম, ইভাপোরেটর হইতে নিম্ন চাপের বাষ্পীয় হিমায়ক কম্প্রেসর সংগ্রহ করে উচ্চ চাপে হিমায়ককে কন্ডেন্সারে প্রেরণ করবে। কন্ডেন্সার তাপ অপসারণ করে উক্ত হিমায়ককে তরল হিমায়কে রূপান্তর করবে। ওই তরল হিমায়ক রিসিভারের মাধ্যমে এক্সপানশন বাল্বে যাবে। এক্সপানশন বাল্ব উক্ত হিমায়কের চাপ কমিয়ে এবং প্রবাহ নিয়ন্ত্রণ করে ইভাপোরেটরে প্রেরণ করবে। ইভাপোরেটর চতুর্পাশ থেকে তাপ সংগ্রহ করে তরল হিমায়ক বাষ্পীয় হিমায়কে রূপান্তর করে নিম্নচাপে কম্প্রেসরে প্রবাহিত হবে। এইভাবে ব্যাপার বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতি কার্য পরিচালনা করে। তাহলে এই জিনিসটা আমরা সহজভাবে লিখতে পারবো। এখন এখানে একটা জিনিস বলি, দেখো এখানে একটা কথা আছে, একটু আমরা একটু দেখি। এই অংশটুকু আমরা লাল দাগ দিয়েছি, আর এই অংশ দিয়েছি আমরা একটু নীল। হ্যাঁ, কেন? এটার কারণ হচ্ছে এখান থেকে এই যে কম্প্রেসরের পথ থেকে এক্সপানশন বাল্বের আগ পর্যন্ত এটাকে বলা হচ্ছে কি হাই প্রেসার লাইন। এই লাইনটাকে বলা হয় হাই প্রেসার লাইন। এই লাইনগুলো কি দিয়ে দেওয়া? এই যে জয়েন করেছি এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এই লাইনগুলো হচ্ছে কপার টিউব দিয়ে দেওয়া। এগুলো কি দিয়ে দেওয়া? কপার টিউব দিয়ে দেওয়া। আর এই কন্ডেন্সার কি দিয়ে তৈরি করা হয়? সাধারণত কন্ডেন্সার করলে এমএস অর্থাৎ মাইন্ড স্টিলের হয়। আর ইভাপোরেটর সাধারণত কি হয়? দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, এখন সবচেয়ে বেশি অ্যালুমিনিয়ামের অথবা কপার হয়ে থাকে।
আবার কখনো কখনো এখন দেখা যাচ্ছে কি যে আধুনিক যে রেফ্রিজারেটর আছে সেখানে এই ইভাপোরেটর কন্ডেন্সারটা কি অ্যালুমিনিয়ামের অথবা কখনো কখনো কপার টিউবের করা হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি এটা মাইল্ড স্টিল দিয়ে অর্থাৎ লোহার তৈরি করা। তাহলে আমরা বুঝবো, তাহলে আমাদেরকে যদি পরীক্ষা আসে বাষ্প সংকোচনের হাই সাইড কোনটি, তাহলে হাই সাইড হচ্ছে কম্প্রেসরের আগে এবং এক্সপানশন ভালভের, কম্প্রেসরের পরে এবং এক্সপানশন ভালভের আগে এই অংশটুকু বলা হচ্ছে কি হাই সাইড, আর এটুকু হচ্ছে আমাদের লো সাইড, এটুকু হচ্ছে আমাদের লো সাইড। হ্যাঁ, লো সাইড এবং হাই সাইড। আর লো প্রেসার ব্যাপার, এটা হচ্ছে লো প্রেসার ব্যাপার। আর লো প্রেসার এটা হচ্ছে লিকুইড, এই যে এখান থেকে লিকুইড, এখান থেকে আস্তে আস্তে ব্যাপার হয়ে গেল, এই যে এটা লিকুইড থেকে ব্যাপার হয়ে গেল, এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আর এগুলো হচ্ছে কি ব্যাপার, এগুলো হচ্ছে কি ব্যাপার। হ্যাঁ, আর এখানে আছে লাল হচ্ছে লিকুইড, এই যে এখান থেকে লিকুইড, তাহলে এখানে আমরা ব্যাপার পাবো, এরপর থেকে লিকুইড শুরু হবে, আস্তে আস্তে লিকুইড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই কার্যপ্রণালীটা আমরা খুব ভালোভাবে, এবং এটা পরীক্ষা আসবে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা ড্র করে রাখো কাগজে, তোমাদের কাজে লাগবে, এবং এটা পরবর্তীতে দেখে অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে আমরা পরবর্তীতে যাই। তারপর হচ্ছে বাষ্প শোষণ, যেটা বললাম এই জিনিসটা এখানে আবার বিস্তারিত আলোচনা করেছি আমরা। এখন আছে বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতি। এটা আমরা কি বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতি, বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতিতে আগে বলছি যে এটা হচ্ছে মূলত তাপ শক্তিকে কাজে লাগিয়ে, তাপ শক্তিকে কাজে লাগিয়ে যেই রেফ্রিজারেশন পদ্ধতি, যে রেফ্রিজারেশন কার্যক্রম সম্পাদন করা হয়, তাহলে সেটা হচ্ছে কি বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতি, অর্থাৎ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি। তাহলে এখানে কি কি ডিভাইস থাকে, একটা অ্যাবজর্বার থাকবে, জেনারেটর থাকবে, কন্ডেনসেশন বা কন্ডেন্সার থাকবে, ইভাপোরেশন। এই কার্যক্রমে কয়েকটা কার্যক্রম, অ্যাবজর্বেশন হবে, জেনারেশন হবে, কন্ডেনসেশন হবে এবং ইভাপোরেশন হবে। এখন অ্যাবজর্পশনটা কি, রেফ্রিজারেন্ট শোষণকারী, অর্থাৎ রেফ্রিজারেন্ট হিসেবে আমরা এই সিস্টেমে দেখো, এই সিস্টেমে আমরা রেফ্রিজারেন্ট হিসেবে কি ব্যবহার করি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। আর শোষক পদার্থ হিসেবে আমরা পানি ব্যবহার করি, সেটা অ্যামোনিয়া আর পানির সাথে কি হবে, মিক্সার হবে, একটা দ্রবণ তৈরি করবে, অ্যাবজর্বারকে একটা দ্রবণ তৈরি করবে। আর জেনারেশন হচ্ছে কি এই দ্রবণগুলোকে কি উত্তপ্ত করবে, যে ডিভাইসটা সেটা হচ্ছে কি জেনারেশন। এবং রেফ্রিজারেন্টের বাষ্পীভূত হয়ে যায় এবং শোষণকারী পদার্থ থেকে পৃথক করবে। তাহলে এই জেনারেটর বা জেনারেশনটা কি করবে, এই যে পানি এবং অ্যামোনিয়ার যে মিক্সার করলাম অ্যাবজর্বারে, সেই মিক্সারটাকে কি করবে, এখানে এসে উত্তপ্ত করে কি করবে, সে অর্থাৎ রেফ্রিজারেন্টকে শোষক পদার্থকে পৃথক করে দিবে, এই যে পৃথক করে দিবে। আচ্ছা, পৃথক হওয়ার পরে সেটা কন্ডেন্সারে গিয়ে কি হবে, বা ঘনীভূত হবে, হ্যাঁ, কন্ডেনসেশন হয়ে যাবে। আর ইভাপোরেশনকে আমরা জানি সেটা হচ্ছে কি চাপ কমিয়ে বাষ্পীভূত করা হয় এবং যা শীতল করে স্থান থেকে তাপ শোষণ করে, এটা হচ্ছে আমাদের কি ইভাপোরেশনের কাজ। এখন আসি আমরা একটু ড্রয়িংটা দেখি, এটা কিভাবে পুরো ডায়াগ্রামটা, তাহলে আমরা বুঝতে পারবো সহজে। তাহলে আমরা এরকম একটা ড্রয়িং আগে তৈরি করবো। তাহলে দেখো আমি জেনারেটর থেকে শুরু করছি। তাহলে আমরা আগে বলছিলাম সেখানে কি ছিল, আগে কম্প্রেসর, এখানে কম্প্রেসর পরিবর্তে আসবে জেনারেটর। জেনারেটর মানে কি, জেনারেটর হচ্ছে ওয়ান টাইপস অফ দা বয়লার, বা এখানে হিট দিবে। তাহলে এখান থেকে যদি আমি হিট দিই, দেখো এখানের মধ্যে আমার কি আছে, এই যে অ্যামোনিয়া প্লাস ওয়াটার, অর্থাৎ পানি এবং কি অ্যামোনিয়ার মিক্সার। এই যে এখানে পানি এবং অ্যামোনিয়ার মিক্সার ঢুকলো, ঢোকার পরে এখানে কি করবো, আমরা তাপ দিব। এখানে জেনারেটর মানে কি করবো, তাপ দিবে, প্রচুর তাপ দিবে। তাপ দিলে কি হবে, এখানে দেখো অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট হচ্ছে কম, আর পানির বয়লিং পয়েন্ট কত, 100, অ্যামোনিয়া কত, 27 থেকে 28। এখন যখনই আমি এখানে তাপ দিব, তখন অ্যামোনিয়াটা কি হবে, আগে বাষ্পীভূত হবে। তো যে আগে বাষ্প সেটা এদিকে দৌড় দিবে না, সে কি করবে, এখান থেকে চলে যাবে। এখন যাওয়ার সময় কি করবে, সে কিছুটা এই পানির কণা নিয়ে যাবে। তাহলে এই পানির কণাগুলো কি করতে হবে, সিস্টেমে যাওয়া যাবে না, এখানে শুধুমাত্র কি যাবে, অ্যামোনিয়া যাবে। তাহলে কি এখান থেকে যে গেল, তাহলে এখানে কিছু কি আছে, অ্যামোনিয়া পরিমাণ বেশি, মনে করো 90% অ্যামোনিয়া, 10% কি আমার পানি আসছিল। তাহলে এই রেকটিফায়ারের মাধ্যমে এই পানিটাকে আমি পুরোটা কি করব, পৃথক করব, কার থেকে, অ্যামোনিয়া থেকে। তাহলে এই পৃথক করার পরে এই পানিটা আবার কোথায়, এই যে অ্যানালাইজারে আমি দিয়ে দিব, অর্থাৎ জেনারেটরের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে তাহলে কি হলো আমার, তাহলে জেনারেটরের কাজটা কি করলো, জেনারেটর কাজ করলো হলো অ্যামোনিয়া এবং পানির যে মিক্সার, সেই মিক্সারটাকে কি করবে, সে তাপ প্রয়োগ করবে। প্রয়োগ করলে সেখানে কি হবে, অ্যামোনিয়াটাকে কি করবে, আলাদা করে দিবে। অর্থাৎ বাষ্পায়নের মাধ্যমে অ্যামোনিয়াটাকে সে আগে বাষ্পিত হবে, আর এই পানিটা কি হবে, এখানে থেকে যাবে। কিন্তু অ্যামোনিয়া যখন বাষ্প হবে 20 বা 22 ডিগ্রিতে, তখন কি হবে, কিছুটা সে পানির কণা নিয়ে যাবে
এই কণাগুলো রেকটিফায়ারের মাধ্যমে রেকটিফাই করে কি করব, এই পানিটাকে আবার জেনারেটরে নিয়ে আসবো, আর এই দিক দিয়ে শুধুমাত্র আমি পাস করব বিশুদ্ধ অ্যামোনিয়া অর্থাৎ NH3। সেই অ্যামোনিয়াটা কি করবে, এই কনডেন্সারে গিয়ে কি করব, কনডেন্স করব, পানি দিয়ে ঠান্ডা করব, করিয়ে এটাকে কি তরল হিমায়কে রূপান্তর করব। এখানে হলো বাষ্প অ্যামোনিয়া, এখানে এসে কি তরল হিমায়ক হবে। এই তরল হিমায়ক রিসিভারের মাধ্যমে এক্সপানশন বাল্ব হয়ে, যেটা আগে এক্সপানশন বাল্বের কাজ আমরা শিখছি, সেই কাজে এখানে করবে, করার পরে সে কি ইভাপোরেটরে যাবে। ইভাপোরেটর কি করবে, চতুর্পাশ থেকে তাপ সংগ্রহ করে এটাকে আবার কি করবে, সেই বাষ্পীয় এই যে লিকুইড থেকে আবার কি করবে, বাষ্প করবে, এটা আবার অ্যাবজর্বারে যাবে। এই অ্যাবজর্বারে আবার কি আছে, এখানে পানি এবং কার মিক্সার, অ্যামোনিয়াম মিক্সার আছে। এই মিক্সারটা আবার এই পাম্পের মাধ্যমে চলে যাবে হলো কোথায়, এই যে হিট এক্সচেঞ্জার, এটার নাম হচ্ছে হিট এক্সচেঞ্জার, এখানে নামটা দেওয়া হয় না, এখানে হিট এক্সচেঞ্জার আছে, এখানে পাম্প আছে, হিট এক্সচেঞ্জার হয়ে এখান থেকে আবার সে কি করবে, এখানে চলে যাবে। আর এখান থেকে কি হবে, এটা হলো স্ট্রং অ্যামোনিয়া যাবে, আর এখানে কিছু উইক অ্যামোনিয়া যেগুলো থাকবে সেগুলো আবার অ্যাবজর্বারে এসে পুনরায় আবার এখানে চলে যাবে। ক্লিয়ার? এই কাজটা হচ্ছে পুনঃ করবে, তাহলে সেটি হচ্ছে আমাদের কি একটা ব্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি। আবার বলি, প্রথম কাজ হচ্ছে জেনারেটর। জেনারেটর কাজ কি, জেনারেটর কাজ হচ্ছে অ্যামোনিয়া এবং পানির মিক্সার, যেটা এই যে অ্যাবজর্বার থেকে আসছে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে, সেটাকে কি করবে, তাপ প্রয়োগ করবে। তাপ প্রয়োগ করলে কি হবে, আমরা জানি অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট হচ্ছে কি কম, সেটা কত 22 থেকে 20 এর মধ্যে থাকবে। তাহলে কি হবে, এটা এখানে যখনই তাপ প্রয়োগ করবে তখন কি একটু পরে কি হবে, আর পানির বয়লিং পয়েন্ট হচ্ছে কত 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাষ্প কে আগে হবে, অ্যামোনিয়া বাষ্প, অ্যামোনিয়া এদিক দিয়ে চলে যাবে, আর এ যাওয়ার সময় সে কিছু পানির কণা সে নিয়ে যাবে, পানিও নিয়ে যাবে। তাহলে যদি আমরা হিসাব করি, যদি 90% অ্যামোনিয়া হয় তাহলে 10% পানি আসলো। এই পানিটা কি হবে, রেকটিফায়ারের মধ্যে আমি রেকটিফাই করবো যাতে এই দিকে শুধুমাত্র অ্যামোনিয়া যেতে পারে। তাহলে কি করবে, রেকটিফায়ার মাধ্যমে এদিকে শুধু অ্যামোনিয়া, বাকি যে 10% এখানে আসলো এটাকে পৃথক করে আবার অ্যানালাইজার হয়ে কি জেনারেটরে চলে যাবে। এখন এদিকে আবার অ্যামোনিয়া আসলো, সেই অ্যামোনিয়াটা কি করবো, আমি ঠান্ডা করবো কন্ডেন্সারের মাধ্যমে, সেটা আবার রিসিভারে এসে আবার কি লিকুইড করে সেটাকে এক্সপানশন ডিভাইসের মাধ্যমে চাপ এবং কি চাপ কমাবো, তার সাথে ফ্লো কমিয়ে আমি ইভাপোরেটরে যাব। ইভাপোরেটরে এই অ্যামোনিয়াটা আসবে। তাহলে এই অ্যামোনিয়াটাকে এখানে লিকুইড অ্যামোনিয়া, এটা আবার চতুর্পাশ থেকে তাপ সংগ্রহ করে বাষ্প হিমায়কে রূপান্তরিত হবে অর্থাৎ অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়াটা আবার এখানে ওয়াটার এবং অ্যামোনিয়ার কি হবে, মিক্সার তৈরি হবে। এই মিক্সারটা আবার কি হবে, পাম্পের মাধ্যমে, এটা হিট এক্সচেঞ্জার, এটার নাম হচ্ছে হিট এক্সচেঞ্জার। কারণ আমরা জানি কি এই যে ইয়াটা আছে সেটা হচ্ছে ঠান্ডা আর এটা হচ্ছে কি গরম, তাহলে এটা একটু কি তাপের বিনিময় করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যাচ্ছে এটা, সরি এটা হচ্ছে গরম আর এটা হচ্ছে ঠান্ডা, এই দুটোর মধ্যে তাপের, তাহলে এখানে কি হবে, আমার একটু তাপমাত্রা বেড়ে যাবে। যদি তাপমাত্রা বাড়ে তাহলে আমার কি এখানে কি আমার জ্বালানি খরচ কমবে, তাহলে এই অ্যামোনিয়াটা আর পানির মিক্সারটা আমি এখানে দিয়ে দিব। তখন আবার কি করবো, হিট দিব, তখন এই দিক দিয়ে আবার অ্যামোনিয়া যাবে, কিছু পানি যাবে, এই পানিটাকে রেকটিফায়ার কি করবো, আবার রেকটিফাই করে শুধু বিশুদ্ধ আমি প্রেরণ করবো। ওকে, আর এই হিট এক্সচেঞ্জারের কাজটা কি, দেখো হিট এক্সচেঞ্জার কাজ, এখানে যে অ্যামোনিয়াটা হলো, কিছু অ্যামোনিয়া কি একটু দুর্বল, অর্থাৎ এখানে অ্যামোনিয়ার পার্সেন্টেজ খুব কম, পানির পার্সেন্ট, তখন এই অ্যামোনিয়াটাকে আবার এদিক দিয়ে আমরা পাস করে অ্যাবজর্বারে নিয়ে আসলে কি হবে, তাহলে এইখানে এই যে অ্যামোনিয়াটা আসছে ওটা কি একটু গরম, পানি আছে এখানে, অ্যামোনিয়া আছে অল্প পরিমাণ, পানি বেশি অ্যামোনিয়া, তাহলে এটাকে বলে স্ট্রং সলিউশন। আর এখান থেকে যে অ্যামোনিয়াটা এখানে চলে আসলে অ্যাবজর্বারে, সেটা হচ্ছে উইক সলিউশন। হ্যাঁ, তো এই উইক সলিউশনটা আবার এখানে স্ট্রং সলিউশন করে পাম্পের মাধ্যমে আমি কোথায় নিব, এই জেনারেটরে আমরা প্রপার। এখানে জেনারেটর কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, তোমরা খেয়াল রাখবা। এখানে অ্যাবজর্বারের যে সিস্টেম, এই জেনারেটর হচ্ছে তাপ উৎপন্ন করে, অর্থাৎ এটা ওয়ান টাইপস অফ দা বয়লার, কি বয়লার, যেখানে তাপ উৎপাদন করে এবং এই তাপটা শক্তিকে কি এই অ্যামোনিয়া এবং পানির মধ্যে সরবরাহ করা করলে তখন এটা বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এইভাবে এটাকে কাজ করে। তাহলে এই কাজটা আমরা দেখবো এবং এই ড্রয়িংটা আঁকবো। পরীক্ষা যদি আসে একটি ব্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন কার্যক্রমে, তখন তোমরা এই চিত্রটা অঙ্কন করে দিবে এবং এর সাথে যে ডিভাইস গুলো দিলাম সেই ডিভাইস গুলো দিবে এবং এই ফ্লো চিহ্নটা অবশ্যই দিতে হবে। আর আমি যেভাবে বললাম এইভাবে তোমরা কাজটি লিখবে, তাহলে অবশ্যই ফুল মার্কস পাবে পরীক্ষায়। ওকে, আমরা পরবর্তী এতে যাই। তাহলে বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতির কিছু সুবিধা। বাষ্প শোষণ, হ্যাঁ, এটা হলো বাষ্প কি সংকোচন, তাহলে একটা কম্প্রেশন, একটা বাষ্প অ্যাবজর্পশন। তাহলে এই অ্যাবজর্পশন প্রসেসের সুবিধাটা কি, এখানে কোনো শব্দ হবে না, কারণ যেহেতু এখানে কোনো মেকানিক্যাল ডিভাইস নাই, অর্থাৎ এখানে কি আমাদের কোনো কম্প্রেশন নেই, কম্প্রেসর চালু করলে কি শব্দ হয়, তাহলে এখানে কোনো শব্দ হবে না, কম্পন হবে না, এটা একটা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা কম। দুইটা সুবিধা।
বিভিন্ন ধরনের তাপ উৎস আমরা ব্যবহার করতে পারি। তাপের উৎস বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যদি অয়েল ব্যবহার করি, গ্যাস ব্যবহার করি, হ্যাঁ, অন্য যে কোনো উৎস, সোলার শক্তিও ব্যবহার করতে পারি। এখানে আমরা সোলার শক্তিও ব্যবহার করতে পারি। এই জেনারেটরের মধ্যে কি শক্তি? সোলার। এখানে যদি সূর্যের তাপ আমরা ফেলি তাহলে কি হবে? এটা একইভাবে কাজ করা যাবে। তারপরে এটা কি কিছুটা পরিবেশ বান্ধব, কিছুটা কি পরিবেশ বান্ধব। তাহলে এগুলো হচ্ছে একটা বাষ্প অর্থাৎ শোষণ হিমায়ন পদ্ধতির সুবিধা। তাহলে পরীক্ষা আসতে পারে কি বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতির সুবিধা। এখন আসো প্রচলিত এবং অপ্রচলিত রেফ্রিজারেশন সিস্টেম। প্রচলিত কি? যেগুলো আমাদের সচরাচর চলে, এখন পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো আমরা প্রচলিত রেফ্রিজারেশন সিস্টেম বা কনভেনশনাল। হ্যাঁ, আর নন কনভেনশনাল কি? যেগুলো অপ্রচলিত, খুব রেয়ার ব্যবহার করে, সেগুলো হচ্ছে অপ্রচলিত। প্রচলিতের মধ্যে কি কি? বাষ্প সংকোচন একটা প্রচলিত, বাষ্প শোষণ পদ্ধতি একটা প্রচলিত, বরফের মাধ্যমে হিমায়িত করে বরফ। যেমন আমরা এখনো কি মাছ বাজারে গেলে যে আমরা বিভিন্ন মাছকে সংরক্ষণ করে, যারা মাছ বিক্রি করে তারা কিন্তু বরফ দিয়ে করে, ঠিক আছে, বরফ কল আছে, সেখান থেকে বরফ তৈরি করে বরফ কি মাছের মধ্যে দিয়ে দেয়। তাহলে এটা ব্যবহার করে, এটা অহরহ ব্যবহার। এক্সপ্যান্ডেবল রেফ্রিজারেশন সিস্টেম, যেটা আমরা পরিবহনের কাজে, অর্থাৎ পরিবহন কাজে যে কোনো নাইট্রোজেন গ্যাস দিয়ে এটা করানো হয়। আর নন কনভেনশনাল মধ্যে হচ্ছে আমরা থার্মোইলেকট্রিকটা বলতে পারি, এটা খুব ব্যবহার কম। আর হলো ব্রোটেক্স টিউব টাইপ আছে, এইটাও কি ব্যবহার, ম্যাগনেটিক টাইপ আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে নন কনভেনশনাল। এখন আসি আমরা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা বাষ্প সংকোচন রেফ্রিজারেশন সিস্টেমের বর্ণনা। এটা আমরা অলরেডি বর্ণনা করে এসেছি, আর এখানে আমি বর্ণনাটা করলাম না। তাহলে আমরা এখানে যদি পরীক্ষা আসে যে একটি বাষ্প সংকোচন পদ্ধতিতে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, তাহলে আমরা কি বলবো? কম্প্রেসর ব্যবহার করা হয়, কন্ডেন্সার ব্যবহার করা হয়, রিসিভার ব্যবহার করা হয়, এক্সপানশন ডিভাইস ব্যবহার করা হয়, ইভাপোরেটর ব্যবহার করা হয়, হ্যাঁ, ড্রায়ার ব্যবহার করা হয়, অ্যাকুমুলেটর ব্যবহার করা হয়, অয়েল সেপারেটর ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আমাদের কি বাষ্প সংকোচন রেফ্রিজারেশনের কাজ। তাহলে আমরা এটা পারবো, এটা আর এখানে আলোচনা করলাম না, যেহেতু প্রথমে বলছি। এখন আসো বাষ্প সংকোচন রেফ্রিজারেশন পদ্ধতি অঙ্কন করো। এই অঙ্কনটা আমরা শিখে আগের মতো এখানে দেখবো। এখন একটু আমরা এখানে আগেরটার সাথে এর চিত্রের একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি দেখো একটু। এখানে আমরা কম্প্রেসর দিয়েছি, কম্প্রেসর পরে একটা অয়েল সেপারেটর দিয়েছি। অয়েল সেপারেটর কেন দিব? যদি আমার এই কম্প্রেসর পরিচালনা করতে আমাদের অয়েল লাগে, এটা কখনো কি করতে পারে, উপরে উঠতে পারে অয়েলটা যে কোনো কারণে, সেটা যদি হিমায়িতের সাথে মিশ্রিত হয়ে যায় তাহলে কি এই সিস্টেমে চলে আসবে, আসলে এই ইভাপোরেটরের দক্ষতা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এই জন্য আমরা কি করবো, এখানে একটা অয়েল সেপারেটর ইউজ করবো, যার কাজ হচ্ছে অয়েলটাকে এখানে সেপারেট করে দিবে। আচ্ছা, তারপর কি করবে, এখান থেকে সেই চলে যাওয়া হচ্ছে আমাদের কন্ডেন্সার, এই যে কন্ডেন্সার। তারপর যে রিসিভার আমরা ইউজ করবো একটা, সেখান থেকে এক্সপানশন ভালভ থাকবে, ইভাপোরেটর থাকবে। এখান থেকে এসে দেখো এখানে একটা জিনিস ব্যবহার করা হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর কাজ কি এটা আমরা জানি সবাই। অ্যাকুমুলেটর কাজ হচ্ছে ইভাপোরেটর হইতে যে হিমেকটা আসে, এই হিমেকটা কখনো কি সবসময় বাষ্প হিমেকে আসার কথা, কিন্তু মাঝে মাঝে কিছু তরল হিমেকও আসে। সেই তরল হিমেকটাকে সেপারেট করার জন্য এখানে অ্যাকুমুলেটর ব্যবহার করা। অর্থাৎ এই অ্যাকুমুলেটর কি করবে, তার কাজ হচ্ছে কি এই তরল হিমেক যদি আসে সেটাকে 100% বাষ্পীয় হিমেকে রূপান্তর করে কম্প্রেসরে প্রেরণ করবে। আর যদি এটা 100% বাষ্পীয় না হয় তাহলে কিন্তু এর কম্প্রেসরের দক্ষতা কি কমে যাবে এবং কম্প্রেসর দ্রুত ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদের এই দুটো ডিভাইস অতিরিক্ত ব্যবহার করা হয়। অয়েল সেপারেটর ব্যবহার করছে এই যে ইভাপোরেটর দক্ষতা বৃদ্ধি করার জন্য, আর অ্যাকুমুলেটর ব্যবহার করছে কি এখানে লিকুইড যে রেফ্রিজারেন্ট বা হিমায়ক আসে সেটাকে বাষ্পীয় হিমেকে রূপান্তরিত করে কোথায় দিবে, কম্প্রেসরে প্রেরণ করবে। তাহলে এটা একটা অতিরিক্ত আমরা ডিভাইস এখানে অঙ্কন করছি। আমাদের যদি পরীক্ষা আসে শুধুমাত্র একটি বাষ্পীয় সংকোচন হিমায়ন পদ্ধতির বর্ণনা, তখন কিন্তু আমরা এই অয়েল সেপারেটর, অ্যাকুমুলেটর, তার রিসিভার না দিলেও হবে, দিলেও ভালো, দিলে তোমরা ওইভাবে লিখবে, আর না দিলে কোনো অসুবিধা নাই। ওকে, এখন আসো বাষ্প সংকোচন রেফ্রিজারেশন সিস্টেমের উপাদানগুলির বর্ণনা। তাহলে আমরা বলছি কি কি কম্পোনেন্ট ইউজ করে সেগুলো। তাহলে একটা হচ্ছে আমরা ব্যবহার করি কম্প্রেসর। কম্প্রেসর হচ্ছে কি মেইন হৃদপিণ্ড, হার্ট বলা হয়, আমাদের যেমন শরীরের হার্ট আছে, ঠিক সিমিলারলি ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের একটা হলো ব্যাপার কম্প্রেশন। অর্থাৎ বাষ্প সংকোচন রেফ্রিজারেশন পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি বা কম্পোনেন্ট হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসর যদি না থাকে তাহলে ওটা কি হবে, কোনোদিন পরিচালিত করা সম্ভব নয়। আর কম্প্রেসর হচ্ছে যত বিদ্যুৎ খরচের মূল কারণ। তাহলে আমরা এসি বলি, ফ্রিজ বলি বা ডিপ ফ্রিজ বলি, যাই বলি না কেন, এই কম্প্রেসর হচ্ছে সবচেয়ে বেশি কি করে বিদ্যুৎ কি করে
কনজিউম করে, হ্যাঁ সেই কনজিউম করে বিদ্যুৎ, যার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা কম্প্রেসর পাবো। এখন তারপর আমরা চলে যাই হচ্ছে এই কম্প্রেসরের আমরা বিভিন্ন ধরনের আছে। এটা হচ্ছে একটা হারমেটিক টাইপ কম্প্রেসর, এটা হচ্ছে আমাদের স্ক্রু টাইপ কম্প্রেসর, হ্যাঁ তারপর হচ্ছে বা রোটারি কম্প্রেসর, এই বিভিন্ন ধরনের কম্প্রেসর আছে। এগুলো সেমি ক্লোজ কম্প্রেসর, এটা টাইপ, বিভিন্ন ধরনের টাইপের কম্প্রেসর আছে। এটা আমরা পরবর্তীতে আবার যখন উপরের দিকে তোমরা উঠবা তখন কম্প্রেসরের ক্লাসিফিকেশন পাবা, সেই কম্প্রেসর কিভাবে কাজ করে সেই জিনিসগুলো। জাস্ট এখন কম্প্রেসরের কাজটা কি আমরা সেটা জানি। কম্প্রেসরের কাজ হচ্ছে কি নিম্ন চাপে কি হিমোয়েটটা সংগ্রহ করে সে বাষ্প হিমোয়েট সেটা উচ্চ চাপে কাকে কন্ডেন্সারে প্রেরণ করবে, এটা হচ্ছে এই কম্প্রেসরের কাজ। তাহলে এখন আসো এই কম্প্রেসরের কয়টা লাইন থাকে, এখানে দেখো আমাদের তিনটা আমরা দেখাইছি, হ্যাঁ তার মধ্যে এই দুইটা থাকে পাশাপাশি, একটা একটু দূরে থাকে। এই দুটোর মধ্যে একটা হচ্ছে সাকশন, একটা হচ্ছে ডিসচার্জ, আর একটা হচ্ছে চার্জিং পোর্ট, হ্যাঁ চার্জিং এর জন্য আমরা ইউজ করতে পারি। এখন আসি আমরা কন্ডেন্সার। তাহলে কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সার কাজ হচ্ছে যে হিমোয়েটটা বাষ্প হিমোয়েটটা আমাদের কম্প্রেসর থেকে কন্ডেন্সারে আসলো, সেটাকে কি করব আমরা ঠান্ডা করব। তাহলে কন্ডেন্সারের কাজ হচ্ছে কি করা, ঠান্ডা করে তরলে রূপান্তর করতেছি। কন্ডেন্সারের কাজ হচ্ছে কি ঠান্ডা করে তরলে পরিণত করা। তাহলে একটা হচ্ছে তাপ অপসারণ করে, তাহলে কন্ডেন্সারের কাজগুলোর মধ্যে কি তাপ অপসারণ করবে, ঘনীভবন করবে, রেফ্রিজারেন্টকে তরলে রূপান্তরিত করবে, সিস্টেমের কি চাপ ব্যালেন্স করবে। তাহলে চারটা কাজ করে, একটা হচ্ছে তাপ অপসারণ করবে, কন্ডেনসেশন করবে, কন্ডেনসেশন মানে কি তরলে রূপান্তরিত করবে, হ্যাঁ রিপ্রেজেন্ট কি তরলে রূপান্তর করবে, এবং সিস্টেমের চাপের কি করবে ব্যালেন্স করবে। এটা হচ্ছে এই চারটা কাজ আমরা লিখে দিব। ওকে, আর কন্ডেন্সার গুলো দেখতে কেমন, দেখো এই একটা এগুলো ফ্রিজের পিছনে থাকে। এখন নতুন যে ফ্রিজ এগুলো কিন্তু দেখা যায় না, এখানে ঢাকনা দেওয়া, ক্লিয়ার। আবার কোথায় দেখা যায় এই পাশে থাকে, ভিতরে থাকে। এটা একটা কন্ডেন্সার, এটা এসির জন্য। আর এটা কোল্ড স্টোরেজ, যে কোল্ড স্টোরেজ কন্ডেন্সার দেখো পানি দিয়ে ঠান্ডা করতেছে, বিশাল পাইপ, হ্যাঁ এটা কিন্তু কন্ডেন্সার। আবার এইটাও কন্ডেন্সার। তাহলে কি বিভিন্ন ধরনের কন্ডেন্সার পাওয়া যায়। এখন আসে এক্সপানশন বাল্ব। এক্সপানশন বাল্বের কাজ কি আমরা আগে বলছি, সেখানে হলো চাপ হ্রাস করবে এবং কি করবে প্রবাহ নিয়ন্ত্রণ করবে। তাহলে দুইটা কাজ করে, একটা প্রবাহ নিয়ন্ত্রণ করবে আর একটা চাপ কমিয়ে দিবে। এই যে চাপ কমিয়ে দিবে, এই দুইটা কাজ আমরা লিখবো। সুপারহিটিং প্রতিরোধ করে, এগুলো আমরা লিখবো। তাপ হ্রাস করে, এগুলো লিখতে পারো তোমরা। এটা হচ্ছে এক্সপানশন ডিভাইস, এই যে মেকানিক্যাল এক্সপানশন ডিভাইস দেখতে এরকম। আর এটা হচ্ছে ক্যাপিলারি টিউব, এগুলো হচ্ছে কি ক্যাপিলারি টিউব, এটা হচ্ছে ড্রায়ার বা স্ট্রেনার, ড্রায়ার স্ট্রেনার বলি আমরা, হ্যাঁ। আর এটা টোটালটা হচ্ছে আমাদের কি এক্সপানশন বাল্ব। এটা কাজ কি আমরা জানি, দুইটা কাজ করে, একটা হচ্ছে কি চাপ কমিয়ে, আর একটা হচ্ছে কি প্রবাহ নিয়ন্ত্রণ করবে। এখন আসি ইভাপোরেটর। ইভাপোরেটরের কাজ কি? ইভাপোরেটরের কাজ হচ্ছে আমরা বলছি কি চতুর্পাশ থেকে কি করবে তাপ সংগ্রহ করে তরল হিমেককে বাষ্প হিমেকে রূপান্তর করবে, এটাই মেইন কাজ। তাই কি বাষ্প রূপান্তর করবে, তাপ শোষণ করবে, আর হচ্ছে কি রেফ্রিজারেন্টকে কম্প্রেসরে পাঠাবে। অর্থাৎ রেফ্রিজারেন্টকে কোথায় পাঠাবে দিবে, সেখান থেকে কম্প্রেসরের দিকে যাবে হিমেক, এটা একটা জিনিস। তারপরে ইভাপোরেটর, এগুলো বিভিন্ন ধরনের ইভাপোরেটর আছে, আমরা এখানে দেখিয়েছি। এটা হচ্ছে ফ্রিজের ভিতরের অংশ, তোমরা দেখতে পারো যদি খোলো, এটা আরেকটা ইভাপোরেটর। এগুলো বাইরে আমরা দেখিয়েছি, এই ধরনের ইভাপোরেটর থাকবে। এগুলোর নাম হচ্ছে পিনস। এগুলোর নাম কি পিনস, যেগুলো হচ্ছে কি সারফেস এরিয়া বৃদ্ধি করে দ্রুত যাতে কি করে তাপ শোষণ করতে পারে, এটা হচ্ছে এই জন্য পিনস ব্যবহার করা হয়। এখন একটা রিসিভার। রিসিভারের কাজ কি? কন্ডেন্সার থেকে আসা সম্পূর্ণ তরল রেফ্রিজারেন্ট রিসিভারে জমা হয়, যা পরবর্তীতে সিস্টেমের প্রয়োজন অনুসারে। তাহলে আমরা বলছি রিসিভারটা কি করে তরল হিমেকটাকে সে সংরক্ষণ করে রাখবে। কোথেকে? কন্ডেন্সার থেকে। কন্ডেন্সার পরে তাহলে আমরা দিব রিসিভার, দেওয়ার পরে সেখান থেকে কি হবে, সে কিছুটা রেফ্রিজারেন্ট অলওয়েজ সংরক্ষণ করে রাখবে, আর যখন তার প্রয়োজন হবে তখন সে এখানে অতিরিক্ত রেফ্রিজারেন্ট সরবরাহ করবে। যেমন ধরো হঠাৎ করে আমরা কি করলাম, একটা ফ্রিজে আমার এখন ধরো মাংস আছে 5 কেজি, আমি 10 কেজি বা 20 কেজি মাছ আনে রাখলাম, মাংস রাখলাম। তো কি ওই সময় আমার কি দরকার, বেশি পরিমাণ ক্ষণিকের জন্য কি বেশি পরিমাণ আমার কি দরকার, রেফ্রিজারেন্ট প্রবাহ দরকার। এই রিসিভার তখন কি করবে, এই অতিরিক্ত রেফ্রিজারেন্ট সরবরাহ করবে। ক্লিয়ার? এটা হচ্ছে মূল কাজ। এখন আসে এই যে রিসিভার দেখতে এরকম দেখো, এই দেখো রিসিভার, এখানে দুইটা জিনিস থাকে রিসিভারে। তারপর আসে অয়েল সেপারেটর। তাহলে অয়েল সেপারেটরটা কি? অয়েল সেপারেটর হচ্ছে আমরা আগে বলছি, এখানে সহজ কথা হচ্ছে যদি কোনো কারণে কম্প্রেসর থেকে কন্ডেন্সারে যাওয়ার পথে রেফ্রিজারেন্ট যদি কোনো কারণে অয়েল চলে আসে, মিশ্রিত হয়ে যায় হিমেকের সাথে, তখন সেটাকে সেপারেট করার জন্য এই যে অয়েল সেপারেটর আমরা ব্যবহার করে থাকি। ওকে, এটা অয়েল সেপারেটর দেখতে এরকম লাগবে।
তারপরে অ্যাকুমুলেটর আমরা বলছি অ্যাকুমুলেটরের কাজ কি, যে হিম্যাকটা কোথেকে আসবে, আমাদের ইভাপোরেটর থেকে কম্প্রেসরে আসবে, আসার সময় 100% কি আসবে, ব্যাপার হিম্যাক অর্থাৎ বাষ্পীয় হিম্যাক আসার কথা। কোনো কারণে যদি তরল হিম্যাক আসে, ওই তরল হিম্যাকটা বাষ্পীয় হিম্যাকে রূপান্তর করে কোথায় দিবে, কম্প্রেসরে প্রেরণ করবে। তাহলে অ্যাকুমুলেটর ব্যবহার করে কোথায়, ইভাপোরেটর এবং কম্প্রেসরের মাঝখানে, যার মূল কাজ হচ্ছে কি তরল হিম্যাককে বাষ্পীয় হিম্যাক 100% বাষ্পীয় হিম্যাকে রূপান্তর করা, হ্যাঁ, এবং সিস্টেমের দক্ষতা বৃদ্ধি করা, কম্প্রেসর কি ড্যামেজের হাত থেকে রক্ষা করা। তাহলে এগুলো অ্যাকুমুলেটর। এগুলো কিসের, আমরা এই যে 7 নম্বর যে বলতেছি এগুলো কার অংশ, এটা হচ্ছে ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের বিভিন্ন উপাদান সমূহ, কি কি ইকুইপমেন্ট ব্যবহার করে সেগুলো, অক্সিলারি ইকুইপমেন্ট। তারপরে এই করে এই যে অ্যাকুমুলেটর দেখাচ্ছি, দেখো আমরা এরকম কম্প্রেসর দেখছি, কম্প্রেসরের সাথে কি এরকম একটা অ্যাকুমুলেটর লাগানো আছে, এই যে অ্যাকুমুলেটর। তাহলে এখানে কি আসছে, এখান থেকে ইভাপোরেটর থেকে এখানে প্রথমে ঢুকবে, ঢুকার পরে এই যে নিচটা দিয়ে কোথায় যাবে, কম্প্রেসরে হিম্যাক যাবে, হ্যাঁ। তাহলে এই অ্যাকুমুলেটর হয়ে কি কোথায় যায়, কম্প্রেসর। এই যে এখান থেকে দেখেছি, দেখো যে এটা ইম্পর্টেন্ট একটা তোমাদের এটা চিত্র, এই যে ইনলেট পাইপ এখান দিয়ে ঢুকবে অ্যাকুমুলেটরে, ঢুকে এখান থেকে কি এখানে যাবে, যাওয়ার পরে আবার কি করবে, এখানে আউট হয়ে যাবে। এটা হলো হাই, কম্প্রেসর হাই, হ্যাঁ, এটার এই জন্য ডায়ামিটার কম। তাহলে এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। অ্যাকুমুলেটরের কাজ কি, অ্যাকুমুলেটর কিভাবে গঠিত হয় এখানে একটু দেওয়া আছে। এখন আমরা আসলে এস্টেনারের কাজ কি, এস্টেনারের মূল কাজ হচ্ছে যদি কোনো কারণে রেফ্রিজারেন্টের মধ্যে অপদ্রব্য থাকে, সেই অপদ্রব্যটা এটা একটা ফিল্টারের মতন, হ্যাঁ, অর্থাৎ হিম্যাকের মধ্যে কোনো অপদ্রব্য থাকলে, তেল বা ইত্যাদি থাকলে, এগুলো কি করবে, ধুলাকণা থাকলে, ময়লা আবর্জনা থাকলে সেগুলো সে কি করবে, আটকা দিবে, আটকা দিয়ে ফ্রেশ রেফ্রিজারেন্ট বা হিম্যাকটা সে সরবরাহ করবে কোথায়, ইভাপোরেটর। এইটাই হলো মেইন কথা। তবে এই যেগুলো ড্রায়ার স্টেনার বলি আমরা, এগুলো তোমরা দেখেছো, আমরা এগুলো দেখতে পাবো, এগুলো কপার টিউবে তৈরি করা হয়, এর ভিতরে একদম জালি থাকবে, ওই জালিটা দেখা যায়, হ্যাঁ। তারপর আছে কি সাইড গ্লাস কি জন্য, এটা হলো আমরা এই রেফ্রিজারেশন সিস্টেমের যে পাইপ আছে যেগুলো আমরা জায়গায় লাগাইতে পারি, হাই সাইড এবং লো সাইডে, এটা মূলত হচ্ছে রেফ্রিজারেন্ট যে প্রবাহিত হচ্ছে সেটা দেখার জন্য, ভিতরে কি রেফ্রিজারেন্ট যাচ্ছে কিনা, সেই রেফ্রিজারেন্ট কোন ধরনের রেফ্রিজারেন্ট, সেটা কি লিকুইড যাচ্ছে না ভেপার যাচ্ছে, এগুলো আমরা কি করতে পারি এর মাধ্যমে দেখতে পারি। জাস্ট এই যে সাইড গ্লাস, এটা আমরা কি করতে, যে কোনো পাইপের যে কোনো জায়গায়, অর্থাৎ কম্প্রেসর এবং ইভাপোরেটর মাঝখানে লাগাইতে পারি, আবার কন্ডেন্সার এবং কম্প্রেসরের মাঝখানে লাগাই দিতে পারি। এই যে এটা জাস্ট দুই পাইপের মাঝখানে লাগাই দিলে এখান দিয়ে যে গ্যাসটা যাচ্ছে, সেই গ্যাসটা যাচ্ছে কিনা এটা আমরা দেখতে পারি, আর গ্যাসটা কি লিকুইড টাইপ যাচ্ছে না ভেপার টাইপ, এটা আমরা দেখতে পারি, হ্যাঁ। এই জিনিসগুলা জাস্ট এটা আমরা এগুলো লাগানো হয় বড় বড় প্লান্টে, হ্যাঁ, ছোট প্লান্টে সাধারণত লাগানো হয় না, কম্প্রেসর বা আমরা যে এস রেফ্রিজারেটর আছে এগুলোতে এগুলো ব্যবহার করা হয়। তারপরে যে খুবই ইম্পর্টেন্ট একটা ইকুইপমেন্ট, সেটা হচ্ছে লো প্রেসার গ্যাস এবং হাই প্রেসার গ্যাস। এগুলো আমরা কি করতে পারি, আমরা ইকুইপমেন্টে ব্যবহার করি, কারণ হচ্ছে লো প্রেসার গ্যাস দিয়ে আমরা কি করি, যে কোনো লো সাইডের যে আমাদের চাপ আছে সেগুলো মাপতে পারি। আমরা একটু আগে বলছিলাম যে আমাদের লাস্ট প্রথমের দিকে একটা ইয়াতে আমরা দেখিয়েছি, এখানে তোমাদেরকে প্রথম স্লাইড একটু আমি এখানে দেখো, জাস্ট আমরা এখানে কি বলছি, এই যে সাইডটা এটা হচ্ছে কি হাই প্রেসার সাইড, এটা হচ্ছে লো প্রেসার। তাহলে এখানে চাপ মাপার জন্য আমরা কি করব, লো প্রেসার গ্যাস ব্যবহার করব, এখানে চাপ মাপার জন্য আমরা হাই প্রেসার গ্যাস ব্যবহার করব। ওকে, এই জিনিসটা জাস্ট দেখা যাবে। আমরা চলে যাই আবার আগের স্লাইডে, আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা আর একটু ক্লাস নিব, তারপর আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। এটা সাইড গ্লাস আমরা বললাম, তারপর হচ্ছে হাই প্রেসার লো প্রেসার, এটা আমরা দেখলাম। তাহলে এখানে এটা হচ্ছে সিঙ্গেল, হ্যাঁ, লো প্রেসার গ্যাস, এটা হচ্ছে লালটা হচ্ছে হাই প্রেসার গ্যাস। তাহলে আমরা এখান থেকে এই যে লো প্রেসার, এখানে একটা প্রেসারটা কিন্তু মনে রাখতে হবে, লো প্রেসার সাধারণত 0 থেকে 120 psi হয়, পাউন্ড পার ইঞ্চ স্কয়ার, আর এটা 0 থেকে 500 psi হয়, হ্যাঁ, পাউন্ড পার ইঞ্চ স্কয়ার হবে চাপ। তাহলে এটা চাপ কত, 0 থেকে 120 আর 0 থেকে 500 পর্যন্ত এটা আমরা মাপতে পারবো। এখন আসলে এটা খুবই ইম্পর্টেন্ট, নন রিটার্ন বাল্ব। এটা আমরা কোথায় ব্যবহার করি, আমরা প্রসেস টিউবের সাথে আটকাই, এটা হচ্ছে নন রিটার্ন বাল্ব। মূলত হচ্ছে আমরা গ্যাস যখন চার্জ করব এবং তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে, হ্যাঁ। এটা হচ্ছে একমুখী একটা পোর্ট, যেখানে সিস্টেমে যে রেফ্রিজারেন্টের গ্যাস কেবল একদিকে প্রবাহিত হতে পারে, এটার বিপরীত দিকে কি প্রবাহ বা সম্পূর্ণ বন্ধ থাকে। অর্থাৎ যদি তুমি এখানে চাপ দাও তাহলে এখান থেকে কি করবে, বাইরে হবে, আদারওয়াইজ গ্যাস কি করতে পারবে না, প্রবাহিত হতে পারবে না। এখানে চাপ দিলে এটা তখন এদিকে গ্যাসটা যাবে, আর যখন আমি এখান থেকে খুলে ফেলবো গ্যাসটা এদিকে বাইরে হবে না, অর্থাৎ একমুখী রাস্তা এটা, ঠিক আছে। এটা নন রিটার্ন বাল্ব ব্যবহার, এটার বিভিন্ন সাইজ আছে, 1/4 আমরা বলছি এটা একটা। এটা মূলত হচ্ছে আমরা কি করব, যখন গ্যাস চার্জ করব সিস্টেমে তখন আমাদের এই নন রিটার্ন বাল্বের প্রয়োজন।
তারপর এখানে সাকশন সার্ভিস বাল্ব এবং ডিসচার্জ সার্ভিস বাল্ব। ওই যে আমরা যে এসি আছে, এসি দেখবে যে জোড়া কি আছে, দুইটা কি পাইপ আছে, এই পাইপ দুটো এখানে লাগানো। হ্যাঁ, এটা আউটডোর ইউনিটে। সেই এই যে একটা হচ্ছে সাকশন, যেটা মোটা পাইপ, আর যেটা দিয়ে চিকন পাইপ সেটা হচ্ছে ডিসচার্জ আমরা বাল্ব বলবো। একটা ডিসচার্জ বাল্ব, একটা সাকশন বাল্ব। তাহলে এইগুলোই, একটা হচ্ছে সাকশন, এই যে মোটাটা হচ্ছে সাকশন বাল্ব, আর এই চিকনটা হচ্ছে ডিসচার্জ। এটা কম্প্রেসর থেকে আউট হচ্ছে, আর এটা কম্প্রেসর কে ইন হচ্ছে। তাহলে আমরা জানি একটা আউটডোর ইউনিটে কি থাকে, কম্প্রেসর থাকে, তাই কম্প্রেসরের কানেকশনটা এখানে দেখানো হয়েছে। একটা সার্ভিস সাকশন সার্ভিস বাল্ব, আর একটা ডিসচার্জ সার্ভিস বাল্ব। আর এটা খুব ইম্পর্টেন্ট, একটা ভাইব্রেশন এলিমেন্ট। হ্যাঁ, ভাইব্রেশন এলিমেন্ট, এটার কাজ কি? ভাইব্রেশন এলিমেন্ট হচ্ছে, আমরা দেখবা যে আমাদের কম্প্রেসর যে আছে, সেই কম্প্রেসর গুলোর কি আছে, নিচে এক ধরনের এই যে কালো স্প্রিং এর মতন, রাবারের মতন বসিয়ে দিচ্ছে, তার উপরে কম্প্রেসর গুলো থাকে। হ্যাঁ, কেন থাকে? কারণ এই কম্প্রেসর গুলো কি হয়, যখন স্টার্ট হয় তখন একটু ঝাঁকি দিই, এই ঝাঁকি দিলে এই ঝাঁকিটা যাতে কি হয়, আমাদের বডিতে প্রবাহিত নয়, এই জন্যই কি করে এই ভাইব্রেটর এলিমেন্টটা আমরা ব্যবহার করব। এটার মূল কাজ হচ্ছে কি করা, অর্থাৎ কম্প্রেসর সৃষ্ট ঝাঁকুনি বা কাঁপুনি পাইপের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে, এই জন্য কি করে এই জিনিসগুলা আমরা ব্যবহার করি। দুইটা পাইপকে যখন আমরা কম্প্রেসর জোড়াই, তখন আমরা এরকম কি ভাইব্রেশন এলিমেন্ট ব্যবহার করতে হবে। মূল কাজ হচ্ছে কি, কম্পন বা ঝুঁকিটা কি করে, কম্পনটা ভাইব্রেশনটা কি কমানো হচ্ছে এই ভাইব্রেশন এলিমেন্টের কাজ। এবং দুইটা পাইপকে যখন আমরা সংযোগ দিব, তখন আমরা কি করব, এই ভাইব্রেটর এলিমেন্ট ব্যবহার করব, যাতে কি করবে, ঝাঁকুনিটা যাতে পাইপে সরবরাহ না হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু এটা আসে। তোমরা এটা একটা নোট করতে পারো, ভাইব্রেশন এলিমেন্টের কাজ কি। এখন আসো আমরা লাস্ট যে টপিক সেখানে চলে আসছি। আমাদের তিনটা জিনিস একদম খুব, এটা আমাদের কাজে লাগবে। এটা আমরা যদি আজকে শিখি, তাহলে আমরা আগামী যে 4 বছর আমরা এখানে পড়াশোনা করব, সব পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো কমন থাকে, কোনো না কোনো সাবজেক্টে এটা আসে। একটা হচ্ছে টন অফ রেফ্রিজারেশন কাকে বলে, আর একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অর্থাৎ কফ কাকে বলে, তো ইইআর কাকে বলে। এই তিনটা জিনিস আমরা একেবারে মুখস্থ করব এবং বুঝবো। হ্যাঁ, দুইটা কাজ, একটা মুখস্থ করবো আবার বুঝবো। বুঝতে হবে আগে, মুখস্থ করতে হবে পরে। তাহলে আমরা কি, টন অফ রেফ্রিজারেশন কাকে বলে। আমি একবারে খুব সিম্পলি বলি, দেখো এখানে আমি অনেক কিছু লিখছি, এগুলো তোমরা দরকার নাই। তোমরা যেটা বলবে, 1 টন বরফকে কি বলবা, 1 টন বরফকে 24 ঘন্টায় গলাইতে যেই পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেটি হচ্ছে টন অফ রেফ্রিজারেশন। আবার বলি, 1 টন বরফকে 24 ঘন্টা গলাইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেটাকে কি বলা হয়, টন অফ রেফ্রিজারেশন বলা হয়। এখন 2 নম্বরে আসি। তাহলে 1 টন সমান কত, 12,000 বিটিইউ। 1 টন সমান কত, 12,000 বিটিইউ, অর্থাৎ 1 টন সমান আবার লিখেছে 3.56 কিলোওয়াট, এটাও লেখা যায়। হ্যাঁ, আমরা এখানে লিখিনি। এখন আসলে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অর্থাৎ কফ কাকে বলে। কফ হচ্ছে রেফ্রিজারেশন ইফেক্ট, অর্থাৎ রেফ্রিজারেশনের যে দক্ষতা, রেফ্রিজারেশন ইফেক্ট এবং কম্প্রেসর ওয়ার্ক, কম্প্রেসর যে কাজ, তার অনুপাতটাই হচ্ছে কি। আবার বলে রেফ্রিজারেশন ইফেক্ট এবং কম্প্রেসর ওয়ার্কের অনুপাতকে বলা হয় কোপ, সিওপি। এখন কোপ সমান তাহলে কি, রেফ্রিজারেশন ইফেক্ট ডিভাইডেড বাই কম্প্রেসর ওয়ার্ক। তাহলে আমরা এইভাবে লিখলে রেফ্রিজারেশন ইফেক্ট ও কম্প্রেসর ওয়ার্কের অনুপাতকে কি বলা হয়, কোপ বলা হয়। তাহলে আমরা লিখব কোপ সমান আরই বাই ডাব্লিউডি। আর একটি আছে এনার্জি এফিসিয়েন্সি রেশিও, ইইআর। এটা কি, এটা একই কুলিং ক্যাপাসিটি ও পাওয়ার আউটপুটের অনুপাতকে বলা হয় কি, ইইআর। এই ক্ষেত্রে যদি তুমি জানো, এখান থেকে সংজ্ঞাটা তৈরি করতে পারো। কুলিং ক্যাপাসিটি ও পাওয়ার ইনপুটের অনুপাতকে বলা হয় ইইআর। অর্থাৎ আমরা যদি বলি কি, একটি কুলিং ডিভাইস, যেমন একটি এয়ার কন্ডিশন কতটুকু কার্যকরভাবে কি শক্তি ব্যবহার করে, সেটা এটা হচ্ছে প্রতি ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে যন্ত্রটি কত বিটিইউ কুলিং সরবরাহ করতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো, কোপ বলবো। হ্যাঁ, ইইআর, সরি ইইআর। তাহলে প্রতি ওয়াট বিদ্যুৎ সরবরাহ, এই যে প্রতি ওয়াট বিদ্যুৎ সরবরাহ করলে কতটুকু কুলিং ক্যাপাসিটি আমরা পাই, সেটার অনুপাতটা হচ্ছে কি আমার ইইআর, অর্থাৎ এনার্জি এফিসিয়েন্সি রেশিও, এনার্জি এফিসিয়েন্সি রেশিও। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ, আমাদের এই টপিকস গুলো আজকে যেটা ছিল, সেই 7টা টপিকস নিয়ে আমরা আলোচনা করলাম। সেই 7টা টপিকস এর মধ্যে আমরা কি, প্রথম আমরা শিখছি হচ্ছে রেফ্রিজারেশন কাকে বলে, 2 নম্বরে আমরা শিখছিল রেফ্রিজারেশন পদ্ধতি কত প্রকার, 3 নম্বর শিখছিল আমরা কনভেনশনাল নন কনভেনশনাল রেফ্রিজারেশন পদ্ধতিগুলোর নাম কি,
তারপর যে ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন কার্যপ্রণালী, ব্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন কার্যপ্রণালী, ব্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সুবিধা। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শিখছি, সেটা হলো একটা ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশনে ব্যবহৃত বিভিন্ন ইকুইপমেন্ট গুলোর নাম, ঠিক আছে? সেই নামগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে বর্ণনা করেছি, এদের কাজগুলি আমরা বর্ণনা করেছি, এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরবর্তীতে আমাদের অবশ্যই কাজে লাগবে। এখন আসলে আমরা পরীক্ষার জন্য কি পড়ব এই চ্যাপ্টার থেকে। তাহলে এখানে আমরা লাস্টে কতগুলো প্রশ্ন দিয়েছি, যে 5টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। একটা যে হিট পাম্পটা কি, হিট পাম্পটা হচ্ছে, এটা প্রশ্ন কিন্তু প্রায় আসে, এটা যদিও আমাদের সিলেবাসে নাই, তবুও কিন্তু এই প্রশ্নটা আসে। হিট পাম্প হচ্ছে কিছু না, আমরা যেমন তোরা আমেরিকাতে যারা থাকে তাদের ওই দেশে কি হয়, ম্যাক্সিমাম কি থাকে, ঠান্ডা থাকে, তাদের রুম গরম করতে হয়। আর আমাদের দেশে হচ্ছে উল্টা, আমাদের দেশে কি গরম থাকে, তাহলে আমাদের রুম কি করতে হবে, ঠান্ডা করতে হবে। তাহলে যে সমস্ত দেশে এই ঠান্ডা রুমকে গরম করা হয় এবং যে রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে কি হিট পাম্প। তাহলে হিট পাম্পের কাজ হচ্ছে কি, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ কি করে প্রেরণ করে, সেটা হচ্ছে আমরা হিট পাম্প বলতে পারি। এটা একটা সংজ্ঞা তোমরা শিখে নিবা। আর কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কাকে বলে এটা বলছি। কোএফিসিয়েন্ট পারফরম্যান্স হচ্ছে রেফ্রিজারেশন ইফেক্ট এবং কম্প্রেসরের ওয়ার্কের যে অনুপাত, সেটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। কম্প্রেসর বলতে কি বুঝো, কম্প্রেসর হচ্ছে কি, কম্প্রেসর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি করে নিম্ন চাপে বাষ্পীয়মান ইভ্যাপোরেটর থেকে সংগ্রহ করে উচ্চ চাপে কি করে কন্ডেন্সারে প্রেরণ করে। এগুলো কত প্রকার, বিভিন্ন প্রকার আছে, এটা তোমরা লিখতে পারো, যেমন হারমেটিক টাইপ, তারপর হলো সেমি হারমেটিক টাইপ, তারপর হলো তোমার কি বলে সিল টাইপ, এগুলো আছে। হ্যাঁ, তারপর যে আমরা বলতে পারি আবার যেমন রেসিবোর্ডিং কম্প্রেসর, রোটারি কম্প্রেসর, স্ক্রু কম্প্রেসর, হ্যাঁ, এরকম কম্প্রেসরের প্রকারভেদ আছে। এটাও যদি আমরা সিলেবাসের বাইরে আসি এই প্রশ্নটা। এরপরের দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চিত্র সহায়ক ব্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল কার্যপ্রণালী, এটা ইম্পর্টেন্ট। আর চিত্র সহায়ক ব্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন কার্য, এই দুইটা তোমরা অবশ্যই শিখবা। আর 5 নম্বরটা হচ্ছে একটা হিউম্যান সার্ভে ব্যবহৃত ফিল্টার, ডায়ার, অ্যাকুমুলেটর, হিট এক্সচেঞ্জারের কাজ দেখো। হ্যাঁ, এগুলো কাজটা কি আমরা আগে জানি, ফিল্টার কাজ কি পরিষ্কার করা, ড্রায়ার কি করে এখানে যাতে কোনো অপদ্রব্য জলীয় কণা না থাকে সেটাকে ইয়ে করবে, রিমুভ করবে। অ্যাকুমুলেটর কাজ কি, তরল হিমেককে বাষ্পীয় হিমেকে রূপান্তর করে। হিট এক্সচেঞ্জার কাজ কি, তাপ বিনিময় করে। একটা তাপ যদি বেশি থাকে একটা পাইপ, আর একটা তাপ কম থাকে সেটা হচ্ছে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে কি করে একটা থেকে তাপ আরেকটাতে আমরা সরবরাহ করতে পারি। এই হচ্ছে আমাদের মূল টপিকস। তাহলে তোমরা যদি এরকম কোনো প্রশ্ন থাকে তোমরা সেখানে লিখতে পারো, অবশ্যই আমরা সেই প্রশ্নের উত্তর দিব কোনো একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকে, সবাই পড়াশোনা করো ভালো করে, এবং সবাই ভালোভাবে ক্লাসগুলি করো, এবং অবশ্যই তোমরা কিছু শিখতে পারবে এবং তোমাদের পরবর্তী জীবনে এটি কাজে লাগবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।